আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাস সাবজেক্ট হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ। মূলত পক্ষে এই চ্যাপ্টারটি আমাদের কাছে পরিচিত অবচয় হিসাবে। তো আজকে আমরা অবচয়ের ক্রমহ্রাসমানজের পদ্ধতির একটি অঙ্ক করতে যাচ্ছি। অঙ্কের আমাদের মূল টপিক হচ্ছে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয়ের হার দেওয়া নেই। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয়ের হার দেওয়া নেই। তো প্রথমে আমরা একটা কোশ্চেন আমরা পড়ি প্রথমে। তো আমাদের কোশ্চেনটা হইল 2008 সালের 1 জানুয়ারি তারিখে তানিয়া কোম্পানি লিমিটেড 7,50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 9 বছর। 9 বছর শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 80,000 টাকা হবে। মেশিনটির সংস্থাপন ব্যয় বাবদ 90,000 টাকা এবং মজুরি বাবদ 15,000 টাকা। মেশিনটির সংস্থাপন ব্যয় বাবদ 90,000 টাকা এবং মজুরি বাবদ 15,000 টাকা, এবং এখানে দুইবার লেখা হয়েছে সংস্থাপন ব্যয়, এটা আমরা অন্য আরেকটা ব্যয় দিয়ে দিই। বিশেষ যন্ত্রাংশ ব্যয় 58,000 টাকা প্রদান করা হয়েছে। তানিয়া কোম্পানির মেশিনটির উপর ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে করণীতে বলা হয়েছে 2008, 2009, 2010 সালের 2008, 2009, 2010 সালের অবচয় হিসাব দেখাও। এবং বলা হয়েছে 2008, 2009 সালে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। এবং খতিয়ানে বলা হয়েছে অবচয় হিসাব, মেশিন হিসাব এবং অবচয় সঞ্চিত হিসাব দেখাও। তো এখন আমরা অঙ্কটার সলিউশন করতে চাইতেছি। তো প্রথমে আমরা যেটা আমাদের বের করতে হইব সেটা হইতেছে মেশিনের ক্রয় মূল্য। তো প্রথমে আমরা মেশিনের ক্রয় মূল্য বের করব। তো আমরা রিকোয়ারমেন্ট ক করতেছি। তো আমরা লিখি প্রথমে মেশিনের ক্রয় মূল্য নির্ণয়। মেশিনের ক্রয় মূল্য নির্ণয়। মেশিন ক্রয় মেশিন ক্রয় মেশিন ক্রয় করছি আমরা কত দিয়া? 7,50,000 টাকাতে আমরা কি করছি? মেশিনটা ক্রয় করছি। তো আমরা প্রথমে লিখি, উপরে লিখুন টাকা 7,50,000। এখন আমরা দেখতেছি মেশিনটির ভগ্নাংশ মূল্য 80,000, এটা আমার দরকার নাই। এখানে সংস্থাপন ব্যয় আছে 90,000 টাকা, মজুরি আছে 15,000 টাকা
এবং বিশেষ যন্ত্রাংশ ব্যয় আছে 58,000 টাকা। তো এই তিনটা ব্যয় আমরা লিখুন। যোগ যোগ সংস্থাপন ব্যয় 90,000, মজুরি 15,000, বিশেষ যন্ত্রাংশ ব্যয় হইতেছে 58,000 টাকা। 58,000 টাকা। তো এখন আমরা যেটা করবো, এই তিনটা অ্যামাউন্ট আমরা যোগ করব। 7,50,000 যোগ 90,000 যোগ 15,000 যোগ 58,000 যোগ করলে আমাদের যোগফল হয় 9,13,000। আমাদের যোগফল হয় 9,13,000। ওকে, আমরা আমরা কি পেয়ে গেলাম? আমরা মেশিনের ক্রয় মূল্য পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে? অবচয়ের হার বের করতে হবে। এখন আমাদের কি করতে হবে? অবচয়ের হার বের করতে হবে। ঠিক আছে, তো প্রথম আমরা লিখি অবচয়ের হার সমান সমান অবচয়ের হার সমান সমান উপরে লিখুন 100%, নিচে আয়ুষ্কাল। তো সমান সমান 100% এবং আমাদের আয়ুষ্কাল দেওয়া আছে অঙ্কটাতে, আমাদের আয়ুষ্কাল দেওয়া আছে অঙ্কটাতে 9 বছর দেওয়া আছে। তো এখানে আমরা আয়ুষ্কাল লিখুন 9, আয়ুষ্কাল লিখুন 9। তো সমান সমান দিলে আমাদের হয় 100 ভাগ 9 সমান সমান 11.11। তো আমরা লিখলাম এখানে 11.11 বছর। এরপর আমরা এখানে লিখুন এটা হলো অবচয় হার বের করলাম। ক্রম হ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার সমান সমান অবচয়ের হার গুণ 2 সমান সমান অবচয়ের হার কত বের হলো আমাদের? 11.11 গুণ 2 সমান সমান ক্যালকুলেটর ইউজ করে আমরা এটা দেওয়া আছে, আমরা আগে করছিলাম, গুণ 2 সমান সমান আসে 22.22%। 22.22%। তো আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের আমরা হার বের করলাম কত? 22.22%। এখন আমরা কি করব? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় বের করব। তো আমাদের সালটা আসলে অঙ্কের 2008,
9 10। তো আমরা এখানে লিখুন 2008 2009 2010 সালের 10 সালের ক্রম হ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়। তো আমরা প্রথমে লিখতে হবে আমাদের মেশিনের ক্রয় মূল্য। তো আমরা লিখতেছি মেশিনের ক্রয় মূল্য। আমাদের মেশিনের ক্রয় মূল্য ছিল 9,13,000। 9,13,000 এর উপর আমরা লিখবো টাকা। তারপর আমরা লিখবো বাদ, সালটা ছিল 2008। 2008 সালের অবচয়। তো এখানে আমরা দেখাবো 9,13,000 গুণ পার্সেন্টেজ কত ছিল 22.22%। আমরা লিখবো 22.22%। 22.22%। তো এখানে আমরা দেখা দেব @ 22.22%। তো আমরা যে ক্যালকুলেশন করি এখানে, তো 9,13,000 গুণ 22.22 শিফট পার্সেন্ট সমান আমাদের হয় 2,02,2,8,6,9। 2,0,2 আর 6 না, 2,08,000 2,02,860। এটা আমরা বিয়োগ দিয়ে দেব। বিয়োগ দিলে হয় 7,10,13.14। তো আমরা দশমিকটা অ্যাভয়েড করলাম, হইল না। 9,13,000 গুণ 22.222 শিফট পার্সেন্ট। আমাদের এখানে হয় শূন্য একটা বেশি দিয়ে দিচ্ছে এখানে, গুণ 22.22 শিফট পার্সেন্ট দিলে হয় আমাদের 2,28,6,9। 2,02,869 বিয়োগ দিলে হয়, প্রথমটাই ঠিক ছিল, 7,10,131 বাদ 2009 সালের অবচয় দেখা যাবে আমরা 7,10,131 গুণ 22.22%।
গুণ 22.22 শিফট পার্সেন্ট। এখানে হয় হলো গিয়া 1,57,792 বিয়োগ বিয়োগ করলে হয় 1,07,10,131 বিয়োগ 1,57,792 বিয়োগ করলে হয় 5,52,339 বাদ 2010 সালের অবচয় আর দ্য রেস্ট 22.22%। এখানে আমরা দেখা দেবো 5,52,339 গুণ 22.22% গুণ 22.22 শিফট পার্সেন্ট দিলে হয় আমাদের 1,21,515 উপরে ছিল 5,5,2,339 বিয়োগ 1,2,1,5,1,5 বিয়োগ করলে হয় 4,30,824 4,30,824। তো আমাদের প্রথম বছর অবচয় হচ্ছে এটা, দ্বিতীয় বছর অবচয় হচ্ছে এটা এবং তৃতীয় বছর অবচয় হচ্ছে এটা। তো আমি প্রসেসটা আবার একটু রিভিউ করতেছি। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে যদি আমরা অবচয় বের করতে বলা হয়, অবচয় বের করতে বলা হলে প্রথমে আমরা কি করব, সম্পত্তির ক্রয় মূল্যটা নির্ণয় করব, তারপর অবচয়ের হার বের করব 100 ভাগ আনুমানিক আয়ুষ্কাল, যেটা বেরোবে ওটা 2 দিয়ে গুণ দিতে হবে, এটা সূত্রের 2 22.2 বেরোলো, তারপর আমরা ক্রমান্বয়ে বাদ দিয়ে দেবো। তো এখানে একটা উল্লেখ্য বিষয় যে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের হার কি হইতেছে, কমতেছে। প্রত্যেক বছর অবচয়ের হার কি করতেছে, এখানে কমতেছে। তো এখানে আমরা প্রত্যেক বছর অবচয় বের করলাম। এখানে আমরা প্রত্যেক বছর অবচয় বের করলাম। আচ্ছা, অঙ্কটা এখানে সংশোধন করলে এখানে আমরা এপ্রিল দিছিলাম, এখানে আমরা জানুয়ারি দিয়ে দিই। জানুয়ারি দিয়ে দিই, কারণ আমরা গণনা কার্যটা জানুয়ারির উপরে বেস করে ফেলাইছি, না হলে আমরা গণনা কার্যটা কাটাকাটি যাবো। তো আমরা ধরে নিলাম মেশিনটা জানুয়ারি মাসে কিনছে। এই যদি এপ্রিলে দিয়ে আমরা করি, তো প্রথম যে বছরটা আছে ওইখান থেকে এই অ্যামাউন্ট গুলা একটু ডিফারেন্স হইব। যেমন প্রথম বছর আমাদের অবচয় বের হয়েছিল 91,300, 9,13,000 গুণ 22.22%। এই যে অ্যামাউন্টটা বেরোইতো, এটা ভাগ 12 দিতাম, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর, এটা দিতাম 9 দা গুণ দিতাম, যেটা বেড়েছিল আমাদের 2,68,069 ভাগ 12 গুণ 9। তো প্রথম বছর আমাদের অবচয় বেরোইতো 1,52,152। তো প্রথম বছর আমাদের অবচয়টা এভাবে বেরোইতো, তারপরে এটা বাদ দিয়া অঙ্কটা করা হইতো। জাস্ট আমি এটা দেখাই দিলাম। তো আমরা অঙ্কটা জানুয়ারি 1 তারিখ বেস ধরে করব, পরবর্তী কোন একটা অঙ্কতে এটা আমরা দেখাই দেব। তো প্রতিষ্ঠানের নাম এখানে লেখা আছে তানিয়া কোম্পানি লিমিটেড, যেহেতু প্রতিষ্ঠানের নাম লেখা আছে সেহেতু আমরা কি করতে হইব, এখানে নামটাই লিখতে হইব। তো আমরা লিখলাম তানিয়া কোম্পানি লিমিটেড, তানিয়া কোম্পানি লিমিটেড, জাবেদা দাখিলা। অঙ্কটা শুরু হয়েছে আমাদের 2008 জানুয়ারি 1। মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হইব 9,13,000
13,000, 9,13,000। আচ্ছা, তারপরে এর আমরা কারণ দিয়ে দেই, যেহেতু মেশিন ক্রয় করা হয়েছে। তো অঙ্কটা হইলে গিয়ে আমার ইনডাইরেক্ট মেথড, আমরা বুঝে ফেলাইছি আমাদের এখানে চাওয়া হয়েছে অবচয় সঞ্চিতি। এরপর আমাদের যাবে হইব ডিসেম্বর 31, আমরা আগে থেকে জানি। যাবে হইব অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট এবং অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। তো এখানে আমরা লিখবো অবচয় ধার্য করা হয়েছে, অবচয় ধার্য করা হয়েছে। বন্ধ করে দিলাম। আমাদের প্রথম বছর অবচয় ছিল কত? 20, 28, 6, 9। 20, 28, 6, 9। 20, 28, 6, 9। এরপর আমরা অবচয় হিসাবে ট্রান্সফার করব, আমরা জানি আয় সারাংশ হিসাবে। তো আমরা লিখি আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, সেম 202869, 202869। তো আমরা এখানে লিখি অবচয় হিসাবকে আয় সারাংশ হিসাবে স্থানান্তরিত করা হয়েছে। প্রথম বছর যাবেদ আমাদের শেষ, এখন আমরা যাবেদ দেব দ্বিতীয় বছরে 2009 ইং। 2009 সালে যেহেতু আমরা কোনো সম্পত্তি কিনি নাই, সেহেতু আমাদের জাবেদা শুধু প্রথমে অবচয়ের জন্য। তো আমরা দেই অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, অবচয় ধার্য করা হয়েছে। এখানে আমরা দেখি দ্বিতীয় সালে অবচয় ছিল 157792, দ্বিতীয় সালে অবচয় 157792। তো আমরা লিখে ফেলাই 157792, 157792। তারপর আমরা কি করব? অবচয় হিসাবটারে ট্রান্সফার করব অবচয় হিসাবটাকে আমরা ট্রান্সফার করব কই? আয় সারাংশ হিসাবে। ডিসেম্বর 31 আয় সারাংশ হিসাব আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাবকে আয় সারাংশ হিসাবে স্থানান্তরিত করা
হলো কত সেম অ্যামাউন্টটা সেম হবে 15 77 92 15 77 92 এখন আমরা জাবেদা দেব 2010 এর জন্য 2010 এর জন্য ডিসেম্বর 31 অবচয় হিসাব ডেবিট এবং অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট অবচয় ধার্য করা হয়েছে তৃতীয় বছর আমাদের অবচয়ের পরিমাণ ছিল 12 15 15 12 15 15 12 15 15 তো গেল তো এখন আমরা অবচয় হিসাবটাকে ট্রান্সফার করব আগে নিয়ম অনুসারে আয় সারাংশ হিসাব ডেবিট আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট অবচয় হিসাবকে আয় সারাংশ হিসাবে স্থানান্তরিত করা হয়েছে অ্যামাউন্ট সেম 11 12 15 15 12 15 15 তো আমরা কি করলাম আমাদের জাবেদাটা শেষ করলাম জাবেদার আবার একটু দেখাইতেছি জাবেদাটা দেখাইতেছি মেশিন অ্যামাউন্ট গুলা এখন আমরা চলে যাচ্ছি খতিয়ানে তো খতিয়ানে প্রথম লিখবো তানিয়া কোম্পানি লিমিটেড এর খতিয়ান আমাদের প্রথমে চাওয়া হয়েছে কি চাওয়া হয়েছে খতিয়ানে মেশিন হিসাব তো আমরা জানি মেশিন কিনছে একটাই 2008 সালে 2008 জানুয়ারি 1 এখানে একটাই লেখছে মেশিন বিপরীতে কি ছিল ব্যাংক হিসাব কত ছিল 9,13,000 9,13,000 ওকে এখন আমরা করব অবচয় হিসাব তো প্রথমে লিখবো আমরা 2008 ডিসেম্বর 31 অবচয়ের বিপরীত হিসাবটা আমরা কি লিখছিলাম যাবে তাই অবচয় সঞ্চিতি হিসাব তো আমরা এখানে কি লিখবো অবচয় সঞ্চিতি হিসাব আমাদের প্রথম বছর অবচয় কত ছিল 20 28 69 20 28 69 20 28 69 অবচয় হিসাবটা আমরা ট্রান্সফার করছিলাম কোথায় আয় সারাংশ
হিসাব। তো সেম টাকাটা আমরা আয় সারাংশে ট্রান্সফার করছিলাম, তো এখানে লিখে দেবো 202869। এখানে কোনো ব্যালেন্স থাকবে না, এখানে কোনো ব্যালেন্স থাকবে না। এরপরে সাল আমরা চলে যাই 2009 ইংরেজি ডিসেম্বর 31, অবচয় সঞ্চিতি হিসাব। এমন দুটো আমরা লিখে একবারে 31 আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব। তো এখানে দ্বিতীয় বছর আমাদের ছিল 157792, 157792, 157792, ব্যালেন্স 0, 157792। তারপর আমরা চলে যাই 2010 সালে ডিসেম্বর 31, সেম অবচয় সঞ্চিতি হিসাব, কত 15 15 12 15 15 12 15 15 12 15 15 ডিসেম্বর 31 আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব হইতেছে এখানে সেম 12 15 15 শেষ। তো অবচয় হিসাবের কোনো ব্যালেন্স থাকবে না। পূর্বের অঙ্কতে আমরা আলোচনা করছিলাম অবচয় হিসাবের কোনো ব্যালেন্স থাকবে না। এখন আমরা যেটা করতে যেতেছি, এখন আমরা করতে যেতেছি অবচয় সঞ্চিতি হিসাব। এখন আমরা করতে যেতেছি অবচয় সঞ্চিতি হিসাব, অবচয় সঞ্চিতি হিসাব। তো প্রথম সাল হলো 2008 ইং ডিসেম্বর 31, ডিসেম্বর 31। তো অবচয়ের সঞ্চিতির বিপরীতে ছিল আমাদের অবচয় হিসাব, অবচয় হিসাব। 2008 সালে অবচয় ছিল আমাদের, যেহেতু অবচয় সঞ্চিতি এটা ক্রেডিট দিকে বসবো 20 28 69, 20 28 69, 20 28 69। তারপর আমরা চলে যাবো 2009 ডিসেম্বর 31। এখানে আমাদের কি অবচয় হিসাব। 2009 সালে ছিল আমাদের 15 77 92। তো এখন আমরা এই দুইটা আইটেম যোগ করে দিতে পারবো। দুইটা আইটেম কি করতে হবে, যোগ করে দিতে হবে। 20 28 69 যোগ 15 77 9 2, যোগ করলে যোগফল হয় আমাদের 3 3 6 0 6 6 1। 2010 ডিসেম্বর 31 দেখবো আমরা অবচয় হিসাব। 2010 সালে ছিল আমাদের 12 15 15। এখন আমরা কি করবো, যোগ করে দেবো, যোগ 12 15 15, যোগ করে দিলে আমাদের যোগফল হয় 4,82,176, 4,82,176। তো আজকে আমরা শিখলাম ক্রমহ্রাসমানজের পদ্ধতি, অবচয়ের হার দেওয়া নাই। আজকে আমরা শিখলাম ক্রমহ্রাসমানজের পদ্ধতি,
অবচয় হার দেওয়া নাই। অঙ্কটা আবার একটু দেখাইতে সমাধানটা। ক্রমহ্রাসমান জের পদ্ধতি, অবচয়ের হার দেওয়া নাই এবং কিভাবে এর গণনা কার্য করতে হইব ওটা দেখাই দিলাম। এখানে আবার একটু ক্লিয়ার করি, যদি বছরের প্রথম তারিখটা কোনো ভাঙা বছর মাসে আনে, তখন মাসের উপরে বেশ করে ওরা অবচয়টা নির্ণয় করতে হইব এবং এই ব্যালেন্সটা এখানে হইব, বাদ দেওয়ার পর যে ব্যালেন্স থাকবো ওইটা ভেঙে 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 এভাবে কি করতে হইব, ক্রমহ্রাসমান জের প্রতি করতে হইব। আচ্ছা, এখানে আরেকটা কথা বললে দেই, যদি আমরা এই পদ্ধতিতে করি, অবচয়ের হার এবং ক্রমহ্রাসমান জের প্রতি অবচয়ের হারের পদ্ধতি বের করি, এই ক্ষেত্রে আমাদের ভগ্নাবশেষ মূল্য যে অঙ্কটাতে দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য কোনো বিবেচনা হইব না যদি এই পদ্ধতিতে আমরা কি করি, অবচয়টা নির্ণয় করি। এবং আরেকটা উল্লেখ্য বিষয় যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রত্যেক বছরের অবচয়ের হার কমতে থাকে। প্রথম বছরে 2 লাখ, তারপর 1,50,000, তারপর 1,21,000 হয়ে গেছে গা। যদি এরকম ক্যালকুলেশন করলে বাইর হয় তাহলে ধরে নেওয়া হয় এটা ঠিক আছে। তারপর আমাদের জাবেদা, কমন 3টা জাবেদা, ব্যাংকে সম্পত্তি কিনছি, অবচয়, আয় সারাংশ, অবচয়, আয় সারাংশ, অবচয়, আয় সারাংশ, এমন গুলা কি করবো এখানে সেম 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 বসাই দেবো। তারপর আমরা কি করব, খতিয়ান করব। খতিয়ানের জানি মেশিনের মেশিনের বিপরীতে থাকে হলো ব্যাংক হিসাব, আর অবচয় হিসাবে কোনো ব্যালেন্স থাকবে না, ওটা ট্রান্সফার হবে আয় সারাংশ হিসাবে। এই জন্য ডেবিট ডেবিট ক্রেডিট, ডেবিট ডেবিট ক্রেডিট, ডেবিট ডেবিট ক্রেডিট, কোনো ব্যালেন্স নাই। এবং আয় সারাংশ হিসাবের ব্যালেন্স থাকবো, আয় সারাংশ হিসাবের ব্যালেন্সটা ডে বাই ডে কি বাড়বো, আয় সারাংশ সরি অবচয় সঞ্চিতির ব্যালেন্সটা কি ডে বাই ডে কি বাড়বো। তো আজকে আমরা আলোচনা করলাম ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার দেওয়া নেই এমন একটা অঙ্ক। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব উৎপাদন একক পদ্ধতি অথবা ঘন্টা একক পদ্ধতি, আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করে থাকবো। তো আজকের আমাদের আলোচনার বিষয় এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।